আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে অনেক ভাবনা হচ্ছে, হয়তো এই কাজটা করলে তিনি বেঁচে যেতেন, এই কাজটা করলে হয়তো শত্রুরা এত ক্ষিপ্ত হতো না। তবে আসলে আওয়ামী লীগ যার শত্রু, তার আওয়ামী লীগ না করাই মৃত্যুর জন্য যথেষ্ট। যে কোনো উছিলায় আওয়ামী লীগ তাকে মারতে পারে, এমনকি আওয়ামী লীগ নিজের দলের লোকদেরকেও হত্যা করতে পারে, যেটা আওয়ামী লীগের শ্যাডো হিসাবে আমরা বিএনপির মধ্যেও দেখতে পাচ্ছি। নির্বাচনের আগে সর্বশেষ এবং আনুষ্ঠানিক ভুল করছে বিএনপি, বিরাট ভুল। এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে, আর এই ভুলের মাসুল হচ্ছে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ফান্দে পড়েছে, সেটা হচ্ছে ভারতের ফাঁদ। এই ফাঁদ থেকে বিএনপি আর বের হতে পারবে না। অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত 2 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে প্রথমবারের মতো হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে নিয়ে আটকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি। মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেন। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় রচিত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবে। উদীয়মান রাজনীতিবিদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সন্দেহজনক খুনি ফয়সাল ভারতে পালিয়ে গিয়ে নিরাপদে আশ্রয় পেয়েছে বলে গুঞ্জন ওঠার পরই ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। অবশ্য হাদির সন্দেহজনক খুনি ফয়সালকে আশ্রয় দেওয়ার অভিযোগ নাকচ করেছে ভারত সরকার। হাদির খুনের সাথে জড়িত ফয়সাল সহ অন্যান্যরা ভারতে পালিয়ে থাকলে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। এমনকি হাদির খুনিদের পাওয়া গেলে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। আলো এবং ডেইলি স্টারে হামলা ও অগ্নিকাণ্ডের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানোর জন্য 2 ব্যক্তির বিরুদ্ধে আজ ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামক 2 ব্যক্তি গত 19 ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হচ্ছে বেঈমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেঈমানি করছে, বিপ্লবের সাথে বেঈমানি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে, এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। দুইটারই একই রূপ, শুধু উপসর্গ বদলাইছে। আর মানুষ সেটা বুঝে গেছে। হাদির জানাজায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই, ছাত্র জনতা ঘরে ফিরে দেয় নাই। ওরা কাউকে ম্যান্ডেট দেয় না, না ভারতকে, না বিএনপিকে, না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেতৃত্ব ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে পাপ্পি। আর এই পালানোর মিশনে তাকে সরাসরি সহযোগিতা করেছেন তারই ভক্তিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে আমিনুলকে গ্রেফতার করেছে, যার মাধ্যমে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে মোট 11 জন গ্রেফতার হয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই চূড়ান্ত ছিল। পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ডের রাতে ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। আমি 20,000 কোটি টাকা দেবো ফ্যামিলি কার্ড, 1 কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো। বলক কি গাছে ধরে? আমি বুঝি না। হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল, তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ। হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি। এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা, আত্মালা মাথায় তেল দেওয়া, এটা কি বার্তা দেয়? বার্তা দেয় এটাই যে আপনি সত্যের ভক্ত, নরমের জং। তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ, গায়ের জোরেই কথা। অত্যন্ত অপরাধ বিশেষজ্ঞ যারা বাংলাদেশের, ঢাকা ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞান বিভাগ আছে না, তাদের দৃষ্টিভঙ্গিতে শহীদ শরীফ ওসমান হাদি 14 থেকে 18টি রেড মার্ক করেছিলেন। এগুলো আপনারা শুনবেন, আপনাদেরকে সেই 18টি রেড মার্ক পড়ে শোনাবো। তবে আমি নিজ থেকে পড়ে শোনাবো, সবচাইতে গুরুত্বপূর্ণটি সবার শেষে শোনাবো। তারপর আপনারা বিবেচনা করবেন এগুলোর জন্যই কি হাদিকে হত্যা করে থাকতে পারে কিনা। হাদি চেয়েছিল গুম খুনের বিচার হোক। হাদি চেয়েছিল সবাইকে দেখতে যেমন কিছু কাজ কেউ কারো কাছে বিক্রি না হয়, জুলাইকে কেউ যেন বিক্রি করে না দেয়। হাদির এই চাওয়াগুলো তো অপরাধ ছিল না। যাই হোক, আমরা একে একে পড়ে শোনাই। হাদি চেয়েছিলেন গুম খুনের বিচার হোক, এটা সেনাবাহিনী চায়নি, 1 নম্বর। 2 নম্বর, হাদি চেয়েছিল শাপলা গণহত্যার বিচার হোক, এটাও বিএনপি, সরকার, সেনাবাহিনী এমনকি হেফাজত চায়নি।
3 নম্বর, হাদি চেয়েছিল 57 সেনা অফিসার নিয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি হোক। এই বিষয়টি নিয়ে হাদির শক্তিশালী বক্তব্য ছিল। শেষ পর্যন্ত হাদির দাবির সাথে সাড়া দিয়ে উঠে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ারদের মতো আরও অনেক সাবেক সেনা অফিসাররা, সেনা অফিসারদের পরিবারগুলো এবং ন্যায় বিচার থেকে পাওয়ার পর মুক্তি পাওয়ার জন্য বর্তমান তাদের দুর্বিষহ জীবন থেকে, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য বিডিআর সদস্যরাও, কারণ তারা জানে সঠিক হত্যার বিচারটি হলে বা তদন্ত হলে তারা হয়তো মুক্তি পাবেন। হাদি শহীদদের খুনের বিচার চেয়েছিল, 24-এর শহীদদের খুনের বিচার চেয়েছিল খুব শক্তভাবে, যে কারণে ট্রাইব্যুনালে আপনারা হয়তো আমরা সামনে থেকে দেখেছি অনেকেই চেয়েছে, এটা হাদি চেয়েছিল শক্তভাবে আর ডক্টর ইউনূস চেয়েছিল। তখন আপনাদের মনে থাকতে পারে বিচার এখন না করলেও চলে, বিচার এখন শুরু করতে হবে, তার মানে কি বিচারের জন্য নির্বাচন থেমে থাকবে, এরকম অনেকে বলছে না। তখন হাদি শাহবাগে নেমে এসেছিল, তখন সবাই ইউনূসকে সমালোচনা করেছিল। ইউনূস নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হাদিকে মাঠে নামিয়েছে এবং হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। মনে আছে, হাদিকে সমর্থন দিয়েছিল সার্জিস হাসনাতেরা, অর্থাৎ কালচারাল ফ্যাসিস্টকে হাদি প্রতীকী করেছিল। খেয়াল করলে দেখবেন, আপনারা ছেড়ে যাবেন না। হাদি ভারতীয় আধিপত্যবাদের গ্রাস থেকে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের মনন মানসিকতাকে মুক্তি করতে চেয়েছিলেন। হাদি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল সততা, ভালোবাসা, ত্যাগ এবং ডেডিকেশন দিয়েই বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। হাদি চেয়েছিল আওয়ামী লীগের অপরাধীদের একটি কাউন্সিলিং হোক, ট্রুথ কমিশন হোক, তারা এসে ক্ষমা চান। চমৎকার। হাদি রাজনীতিতে নির্বাচনের মাঠে হেভিওয়েট প্রার্থীদেরকে কনসেপ্ট বদল করে দিয়েছেন। মানুষ প্রার্থী হওয়ার জন্য, জিতার জন্য কোটি কোটি টাকা খরচ করে, 100-200 কোটি টাকা পর্যন্ত খরচ করে, কিন্তু হাদি কনসেপ্ট বদলাই দিয়েছেন। হাদিকে মানুষ এসে টাকা দিয়ে যায়, তাহলে যে টাকা দেয় সে ভোট দিবে না? হাদি ধারণা বদলাই দিয়েছে, এটা হাদির প্রতিদ্বন্দ্বীদেরকে ভয় পাইয়ে দিয়েছে। হাদি ঢাকা আসার নিজের 2 প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস এবং হেলাল উদ্দিনকে ভাই বলে সবার কাছে পরিচয় করে দিয়েছেন এবং যখন সাদেক কায়েমের নাম গুঞ্জন শোনা গিয়েছিল তখন তিনি বলেছিলেন, সাদেক কায়েম আমার ভাই, আমাদের জুলাই জজবা নিয়ে লড়াইটা অনেক সুন্দর হবে, মজার হবে। হাদি এমনকি সেই ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গণহত্যা করেনি তাদেরকেও ইনসাফ করতে চেয়েছিল। হাদি বলেছিল, আমার শত্রুর সাথেও আমি ইনসাফ চাই। এটা হলো হাদির ফ্ল্যাশব্যাক। হাদি এনসিপিকে বলেছিল, এনসিপির 3টা দোষ, জুলাইকে নিজেদের সম্পদ পরিণত করেছে, মন করিয়ে দিয়েছে জুলাই কেবল এনসিপির নয়, জুলাই গোটা দেশের। হাদি এটা সবাইকে মনে করাই দিয়েছে। হাদি বিএনপিকে বলেছিল, শহীদ জিয়ার বিএনপিকে ভারতের দাস হতে দেব না। ইন্টারিমের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাদি বলেছিল, একজন রিকশাওয়ালা পর্যন্ত মনে করে এই উপদেষ্টাদের কেউ ভালো না। এরা জুলাইকে বিক্রি করে দিয়ে এক পা বিদেশে দিয়ে রেখেছে এবং এরা শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এ কথা হাদি বলেছিল না? বলেছিল। হাদি প্রধান উপদেষ্টাকে বলেছিল যে, আমি বিশ্বাস করি আপনি দেশ ছেড়ে পালানোর জন্য বাংলাদেশে আসেননি, তাই ভয় না পেয়ে নামগুলো বলে মনে করেন আপনারা বলে দেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না। ঠিক না? মানুষ তো বুঝতেছে যে ডক্টর ইউনূস কাদের জন্য কাজ করতে পারছে না। হাদির কথা হচ্ছে, আপনি বলে দেন কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না, আপনি তাদের নাম বলে দেন, এত কিছু কি দরকার। তো মির্জা আব্বাসও ভয় পাই গেছিল। মির্জা আব্বাস ওই যে নির্বাচনে কনসেপ্ট বলতে দেয়া, সাদেক কায়েমকে সে দারুণভাবে গ্রহণ করেছিল, যে সাদেক কায়েম নির্বাচন করলে আমার জন্য আরো ভালো হবে, আমি এনজয় করব। হাদি জিতার জন্য করেন নাই নির্বাচন, হাদি কনসেপ্ট বদলে দেওয়ার জন্য করেছেন। কিন্তু এই কনসেপ্টটা প্রতিষ্ঠা করা অনেক কঠিন প্রার্থীদের জন্য, কিন্তু দেশের মানুষের জন্য খুব সহজ। সর্বশেষ হাদি যে মারাত্মক কথাটি বলেছিলেন সেটি হলো, হাদি ওয়াকারকে চ্যালেঞ্জ করে বলেছিল, সাহস থাকলে কু করে দেখান, পিঠের চামড়া থাকবে না, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যাবে জনগণ। এই কথাটি হাদি বলেছিলেন এবং এই বিষয়টি নিয়ে এই আর যে কিবরিয়া শোতে আলাদাভাবে প্রশ্ন করা হয়েছিল শহীদ শরীফ ওসমান হাদিকে, যে আপনার এই কথাটা কি বেশি হয়ে গেল না? তখন শরীফ ওসমান হাদি কি উত্তর দিয়েছিল জানেন? যে জানি মানুষ একসময় একা হয়ে যাবে, আমাকে হয়তো মেরেই তো ফেলবে, সর্বোচ্চ এতটুকুই করতে পারবে তারা, কিন্তু আমি হাসতে হাসতে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো। আর মানুষ আমাকে হত্যার হুমকি দিয়েছে, তখনই হত্যার হুমকি দেওয়া হয়েছে, এরপরেই বলে যে আমাকে হুমকি দিয়ে বলেছে যে একটি বড় সড়ো বিশেষায়িত কফিন নিয়ে আসার জন্য। তখন হাদি বলেছে, আমি উত্তর দিয়েছি, হারাম খাইয়া আমার শরীর এত মোটা হয় নাই যে আমার জন্য বিশেষ কফিন লাগবে, আমি একটি সাধারণ কফিনে হাসতে হাসতে আল্লাহর কাছে হাজির হব। আমি শহীদ হিসাবে নিজেকে দেখতে চাই। রাজনীতিবিদের মৃত্যু ঘরের ভিতরে কেন হবে, বিছানায় শুয়ে কেন হবে, পথে ঘাটে লড়াইয়ের ময়দানে তার মৃত্যু হবে। এই যে রোমাঞ্চিত কথাগুলো আপনারা কয়জনে এই পর্যন্ত শুনেছেন আমি জানি না, যদি শুনে থাকেন শেষ পয়েন্টের ব্যাপারে মন্তব্য করে যাবেন। এই পৃথিবী অবিনশ্বর নয়, নশ্বর। পৃথিবীও ধ্বংস হবে হয়তো 1000 বছর পরে, মানুষ তারও কম সময় বাঁচে পৃথিবীতে, বিভিন্ন পোকামাকড় আরো কম সময় বাঁচে। তবে যে যত বেশি বাঁচুক আর কম বাঁচুক, এই পৃথিবীতে
সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে মানুষই সবচেয়ে প্রিয়। আর মানুষ এত স্বাধীন, এত স্বাধীন, এত বেশি স্বাধীন যে মানুষকে আল্লাহ এত স্বাধীন করে বানিয়েছে। আল্লাহ, এই মানুষ আল্লাহকেই বলতে পারে আমি তোমাকে মানি না। আল্লাহ বলতে কিছু নাই, এত স্বাধীন। বুঝতে পারেন কত ক্রিয়েটিভ, মানুষের কত শক্তি হতে পারে, কত শক্তি দিয়ে বানাইছে আল্লাহ মানুষকে। যে আপনাকে বানাইছে, এই পৃথিবী বানাইছে, যার সৃষ্টিকর্তা, তাকে, যে সৃষ্টিকর্তা তাকে চ্যালেঞ্জ করে বলে যে আমি তোমাকে মানি না, তাহলে কতটা স্বাধীন ও শক্তিশালী করে বানাইছে। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে মানুষের উচিত আল্লাহর কাছে শুকরিয়া জানানো, কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর সৃষ্টির এই পৃথিবীর অসাধারণ সৌন্দর্য অবলোকন করার জন্য আল্লাহর কাছে আকুতি করা আর শুকরিয়া জানানো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি কি করেছে আপনি অবাক হবেন যে কোনো উপায় না পেয়ে বিএনপি কাজটা করলো কি করছে। দর্শক, খবর জিএম কাদের। কোন জিএম কাদের? এরশাদের ভাই জিএম কাদের। যদিও বিএনপিতে এরশাদ অভাব নাই, বিএনপি জোটে নূর, ভিপি নূর এক এরশাদ, সকালে এক কথা বিকালে আরেক কথা। মানে যে এরশাদ মানে মানুষ পরিবর্তনশীল ওরকম। তো ভিপি নূর সকালে এক কথা বিকালে এক কথা, সে ডাক পারি। তো জিএম কাদের এরশাদের ভাই, যিনি 24 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে ভারত সফর থেকে এসে এয়ারপোর্টে বলেছিলেন যে কি আলোচনা হয়েছে এটা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। কোন মানের ভারতের দালাল হলে এই ধরনের কথা বলে? হাসিনাও ভারতের দালাল ছিলেন, কিন্তু হাসিনা ছিল স্মার্ট দালাল। আর শেষরা আর স্মার্ট ব্যক্তিত্বহীন ইতর শ্রেণীর থার্ড ক্লাস দালাল হচ্ছে এই জাতীয় পার্টি, এই জিএম কাদেররা। এই জিএম কাদেরকে মানুষ থুথু দেয়, ঘৃণা করে। আওয়ামী লীগকে তো আপনি শত্রু মনে করেন, আওয়ামী লীগকে আপনি শক্তিশালী প্রতিপক্ষ মনে করে তাদের বিরুদ্ধে জীবন দিয়ে তাদেরকে তাড়িয়েছেন। কিন্তু জাতীয় পার্টিকে মানুষ থুথু দেয়, স্যাসরা মনে করে। সেই জাতীয় পার্টির মতো পচা গন্ধযুক্ত একটা দল, তাদের সাথে আসন সমঝোতা করছে বিএনপি। এটা বিএনপি অলরেডি দফায় দফায় আলোচনা করেছে। মানে বিএনপি যে আসলে ভারতের ফাঁদে পড়েছে, তারেক রহমান যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন তার প্রমাণ। যে দিল্লির টেস্টেড এন্ড ট্রাস্টেড সেবাদার জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি বলছে জিএম কাদের বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট নয়, আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। তাহলে জামাত, এনসিপি, চরমোনাই যা দেখছেন ওটাও কিন্তু জোট নয়, ওটা কিন্তু আসন ভিত্তিক সমঝোতা। এখন আসন ভিত্তিক সমঝোতার নাম আপনি জোট দিয়ে পারেন আর যা দিয়ে পারেন, মানে এটা জোটের একটা নতুন ফর্ম। জামাত, চরমোনাই, এনসিপি ওটাও একটা জোট, জাস্ট একটা নতুন টার্ম, যে জোট নয় সমঝোতা, এছাড়া কিছু না। তো জামাত, চরমোনাই, এনসিপির মতো সেম কাজ করতে যাচ্ছে বিএনপি জাতীয় পার্টি। এটা হচ্ছে বিএনপি ডুবার সর্বশেষ বন্দোবস্ত। কোনো উপায় নাই। তারেক রহমান দেখছে, বিএনপি দেখছে, সব এখন জামাতময়। কর্নেল অলিও জামাতে যায়, এনসিপিও জামাতে। এই এনসিপি কে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কম সিট দিয়ে যেভাবে হোক না কেন বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সবাই জামাত ইসলামীর দিকে যায়। এখন কি করা যায়? কোনো উপায় না দেখে এখন জিএম কাদের বলছেন যে বিএনপির সাথে আসন সমঝোতা হতে পারে। এখন জিএম কাদের কি এটা আন্দাজে বলছেন? বিএনপির সাথে একটা দফা দফা মিটিং হয়েছে বলেই বলেছেন। এবং বিএনপি, মির্জা ফখরুল, এরা তো আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, ইটস ওপেন। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কি অনুচিত, এই বিষয়ে বিএনপি টোটালি ওপেন। সরাসরি বিএনপি সব অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, ভাড়াটিয়া কিংবা সাপ্রি যারা আছে সবাই বলে যে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতেই হবে। এখন অন্য কোন বাংলাদেশপন্থী, 24পন্থী, জুলাই আগস্টপন্থী কোন দল বিএনপি পাচ্ছে না। নাম কাওয়াস্তে দুই একটা স্যাসরা দল পাচ্ছে, যেগুলোর কোনো ভোট নাই। কোনো বড় দল বিএনপি কাছে পায়নি। কোনো উপায় না পেয়ে জামাত ঠেকাতে এখন জাতীয় পার্টির সাথে হাত মিলাচ্ছে। আর জাতীয় পার্টিকে জোটে নেওয়া মানে আওয়ামী লীগের সাথে জোট করা। এর মানে বিএনপি এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করছে, এভাবে আপনি বলতে পারেন। এখন এই নতুন বাংলাদেশে যারা ফেসিস্ট এবং ফেসিবাদের দোসর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে জোট করবে, তাদের পরিণতি ওই ফেসিস্ট এবং ফেসিস্টদের দোসরদের মতোই হবে। তাহলে বিএনপির ফল হবে আওয়ামী লীগের মতো। এত বড় ভুল বিএনপি করছে, এভাবে হতাশ হলে হবে? বিএনপি ওই যে বেশি খেতে যে মুখ করে গিয়েছে। বিএনপি 5 আগস্টের পর থেকে যদি এরকম চাঁদাবাজি না করতো, তাহলে জামাতের এরকম উত্থান এটা অসম্ভব ছিল। জামাত নিজেরা এটা চায়নি। জামাত চেয়েছে 2048 সালে তাদের উত্থান হবে, কিন্তু বিএনপি ভয়ানক চাঁদাবাজি জামাতের উত্থান ঘটিয়ে দিয়েছে। সুযোগ জামাত লুভে নিয়েছে, মানে বেশি গরম খেতে চায়। এখন দেশে যে পরিস্থিতি হয়েছে, বিএনপি ক্ষমতা আসবে জনগণের ভোটে, এরকম কোনো বাস্তবতা নেই। এটা বিএনপি সবাই জানে। এই জায়গায় বিএনপির উচিত যে বিরোধী দলে বসার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঠিক আছে, আমরা এবার বিরোধী দল হবো, প্রধান বিরোধী দল হবো। প্রধান বিরোধী দল হয়ে জামাতের ভুল ত্রুটি সমালোচনা করে জনমত ঘুরিয়ে দিয়ে
পরের বার আমরা ক্ষমতায় আসবো, জামাত ইসলামীকে পরাজিত করে। এটা হচ্ছে রিয়ালিস্টিক চিন্তা ভাবনা। এবার ক্ষমতা আসবে, এটা স্রেফ ছাগলামি এবং পাগলামি। যারা মিনিমাম জনগণের সাথে মিশে তারা জানে যে বিএনপি ভোটের মাধ্যমে অ্যাটলিস্ট বিএনপির এবার ক্ষমতা আসা সম্ভাবনা নেই, কোনোভাবেই সম্ভব না, এটা একদম শেষ হয়ে গেছে। তো সেই জায়গায় বিএনপি চিন্তা করছে না, আমাদের ভোট না থেকে যে কোনো ভাবে হোক, কৃত্রিম ভাবে হোক আমাদের ক্ষমতা আসতে হবে। শেষ পর্যন্ত এই বেশি খেতে যে জাতীয় পার্টির সাথে, ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো টলারেট করবে না। জাতীয় পার্টির ভোট পাইতে যে বিএনপির ভোট নাই হয়ে যাবে, তাহলে দিন শেষে ওই জাতীয় পার্টির 1% ভোট নাই, 0.05% বা একদম সারা বাংলাদেশে যদি 1 লাখ ভোট থাকে ওই 1 লাখ পাবে। আর আওয়ামী লীগের যদি কিছু পায়, বিএনপির ভোট, বিএনপির সব ভোটার যারা কর্মীদের বাইরে, এরা সম্ভবত কেউ আর বিএনপিকে ভোট দিতে রাজি হবে না, কারণ যে দল জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা করে। দেখেন, এটা জামাতের হাতে, এনসিপির হাতে আরেকটা অস্ত্র তুলে দেওয়া। এবং বিএনপির জোটের বা বিএনপি সমর্থিত যে প্রার্থী যদি এটা হয়, তাহলে তাদেরকে এনসিপির ছেলেরা রাস্তাঘাটে পিটাইতে পারবে ফেসিবাদের দোষর ট্যাগ দিয়ে, এবং এটা রিয়াল, সেই সুযোগ করে দিচ্ছে। এর মানে বিএনপি কোনো উপায় না দেখে এই নোংরা কাজটা করছে, অথবা বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। খালেদা জিয়া মারা গেছেন হয়তো, এখন তাকে মৃত ঘোষণা কখন করবে? যখন খালেদা জিয়ার শোককে পুঁজি করে বিএনপি নির্বাচন বানচাল করতে পারে তখন, অথবা ভোটের আগে মৃত ঘোষণা করে সিম্পিতি নেবে, খালেদা জিয়াকে সিম্পিতি কার্ড হিসেবে ব্যবহার করবে। এটা অমানবিক, মানবতা বিরোধী দল। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে, লাশ নিয়ে যে নাটক করছে, এটা দেশের জনগণ বুঝে গেছে। খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন, আমার বিশ্বাস হতো না আগে, কিন্তু এখন কেমন যেন বিশ্বাস হওয়া শুরু করেছে। নানান জায়গা থেকে অনেকে তথ্য দিচ্ছে। এর আগে আমি কিছুতেই বিশ্বাস করতাম না, সর্বশেষ আলোচনায় বলেছি আমি এটা মনে করি না যে সবার সামনে তার মৃত্যু লুকানো সম্ভব, কিন্তু এখন অনেকেই বলছে যে না, সম্ভব। তো দর্শক, বিএনপির সাথে আসন সমঝোতা করতে পারে, এটা বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই বলেছে। বিএনপি জাতীয় পার্টির সাথে আলোচনা করে আসন সমঝোতার জন্য বাংলাদেশপন্থী কাউকে পায় না, এর কঠিন মাসুল বিএনপিকে দিতে হবে। জামাতকে সহজে বিজয়ী করে দেওয়ার একটা বন্দোবস্ত এটা, বিএনপি মারা খাওয়ার একটা বন্দোবস্ত এটা বিএনপির ভোটের আগে সর্বশেষ বড় ভুল থাকবে। অর্থাৎ ইউনূস সরকারকে আবারও বড় রকম চাপ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমাকে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে 3 জন উপদেষ্টা এই মঞ্চে আসবে, তারপর আমরা আপনাদের জানাবো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, পর্দার অন্তরালে 8 দলের যেই জোটটি ভাঙছে না, গড়ছে না, নতুন করে আরো কেউ কেউ আসছে, এই ব্যাপারেও জামাতের কিছু তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রফেসর ইউনূসের ফেসবুক প্রোফাইল, ওসমান হাদির সেই প্রোফাইল এবং তার পোস্ট কবিতা ডিলিট হয়ে গেছে, এবং আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটিও নিখোঁজ হয়ে গেছে। অর্থাৎ ওসমান হাদির খুনিরা কিভাবে এটি করছে এবং কারা তারা, সেই বিষয়টি আমি আপনাদের কাছে জানাবো। দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে একটু দেখিয়ে আনি শাহবাগের বর্তমান দৃশ্য, কারণ আপনারা শাহবাগের এই দৃশ্য দেখার জন্য এখন সবাই অপেক্ষায় আছেন। আমরা আসেন এক নজর দেখে আসি। দর্শক, আপনারা দেখলেন শাহবাগের বর্তমান দৃশ্য। রাতের অন্ধকারে হাজারো মানুষ মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদ করছে, উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা বলছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি স্লোগানে কাঁপছে এখন রাজধানী। অর্থাৎ এই সরকারকে একাধিকবার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ, কিন্তু সরকার ইনকিলাব মঞ্চের এই আলটিমেটাম ভুলে তারা প্রথম আলোতে চলে গিয়েছিল। অর্থাৎ প্রথম আলো এই সরকারের লেঞ্জা ধরে টান দিয়েছিল। প্রফেসর ইউনূস বলি কিংবা বর্তমান সরকারের যারা ডিপ স্টেট বসে আছেন, তারা প্রত্যেকে হাদির খুনিদের না ধরে প্রথম আলো যারা ভাঙচুর চালিয়েছে তাদের খুঁজে বের করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। একটা বিষয় মানে না বললেই নয়, কতটা লজ্জা পাওয়ার কথা বা কতটা অপমানিত আমরা বাঙালি জাতিরা, বাংলাদেশি জাতিরা, যে হাদিকে হত্যার দায় বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ওপারের হেডকোয়ার্টার প্রথম আলো দিল্লি স্টারের কার্যালয়ে হামলা করেছে। এটির জন্য হাদির খুনিকে না ধরে উল্টো প্রথম আলোতে কারা কি করেছেন তাদেরকে শনাক্ত করে করে পুলিশ ধরার কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি একজন র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলাম যে ভাই, আপনি এই চেয়ারটায় বসার আগে কই ছিলেন? তিনি আমাকে বললেন যে ভাই, আমি অমুক জায়গায়, আমাকে
আওয়ামী লীগ সরকার সাইজ করে ফেলে রেখেছিল, অর্থাৎ বহু বছর তিনি কোনো পদ পদবি পাননি, কারণ তিনি আওয়ামী লীগ পরিবারের নন বলে। তাই বললাম তাহলে আপনাকে এই চেয়ারটা কারা দিয়েছে? তিনি বলেন যে এই সরকার দিয়েছে। বললাম না, এই সরকার দেয়নি, এই চেয়ারটা আমরা আপনাকে দিয়েছি, হাদিরা দিয়েছে, নাহিদ আসিফরা দিয়েছে, যারা জুলাই বিপ্লব করেছে তারা দিয়েছে। যদি আপনার শরীরে দেশপ্রেমের ন্যূনতম রক্ত থাকে, ইমানের এতটুকু রক্ত থাকে, মুসলিম হিসেবে আপনি নিজেকে পরিচয় দেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যারা এই চেয়ারে আপনাকে বসালো তাদেরই একজন ওসমান হাদি তার খুনের বিচার না করে যারা খুনিদের দোষক, সেই প্রথম আলো বা ডেইলি স্টারের হামলার অভিযোগে যাদের গ্রেফতার করছেন, আপনার বিবেককে প্রশ্ন করে। তিনি বলছেন রাষ্ট্রের নির্দেশ। আমি বললাম যে এই রাষ্ট্র আপনাকে নির্দেশ দিচ্ছে, তাহলে তো আগামীতে এই পদে বসে আপনি আবার গুনখুন করবেন রাষ্ট্রের নির্দেশে। আমি বললাম আমরা আপনাকে মাথায় রাখলাম, আমরা জানতে চাইবো আজ থেকে কয়েক বছর পর সরকার আসলে আপনি কোন পদে বসতে পারেন। তিনি আমাকে বলেন ভাই এভাবে বলবেন না, আমরা কি করবো, আমরা আপনাদের চোখ কান কোথায় গেল? আজকে আমার মতো একজন নাগরিক আপনাকে থ্রেট দিচ্ছি, অথচ আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আপনাকে বুকে জড়িয়ে নেব, কিন্তু আপনি করছেন নাকি? প্রত্যেকে যদি রাষ্ট্রের অজুহাত দেখান, এই দেশ চলবে কিভাবে? হাসিনা 16টা বছর মানুষকে গুম খুন ক্রস ফায়ারে মেরেছে ঠিক এই একটি অভিযোগে। রিজিক আল্লাহ দেন, কোন রাষ্ট্র সরকার দেয় না। ইনুসকেও রিজিক আল্লাহ দেন, আমাকেও আল্লাহ দেন, ফকিরকেও আল্লাহ দেন, আবার ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লুটেরা এস আলমকেও আল্লাহ দেন। সো আপনারা এমন কাজ করবেন না যে কাজে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়। উনি বুঝলেন আমার কথা এবং তার অপারগতার কথাটিও বললেন। তিনি একজন দেশপ্রেমিক, আমি তার নামটি বললাম না। পুলিশের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বললাম যে হাদির খুনিদের গ্রেফতারে কি করছেন। রহস্যজনক কারণে তাদের উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না। প্রশ্ন হলো, প্রথম আলোতে যারা রাতের গভীরে হামলা করলো তাদের কোথায় কোথায় থেকে খুঁজে খুঁজে বের করে আনছেন। রাজধানীতে প্রকাশ্যে সিসি ক্যামেরার মধ্যে থেকে গুলি করে মারলো যে খুনি, যার নাম ঠিকানা 14 গোষ্ঠীর ঠিকানা চলে আসলো, তাকে খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশের একজন ভাড়াটে সাংবাদিক জোকার 9, তার নামটি আমি দিয়েছিলাম প্রথম, জোকার 9, তিনি বলছেন এই খুনি এখানে গুলি করেছেন, সেখানে গেছেন, সেখান থেকে ওখানে গেছেন, তারপরে ভারত চলে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদেরকে একটা অন্ধকারে রাখলেন যে তিনি ভারত চলে গেছেন, আর কোনো খেলা নাই। আমাকে এসবির খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন কালকে ফোন দিয়ে বললেন যে জোকার 9 যে তথ্যটি দিয়েছে এখানে কয়েকটা ঘটনা হতে পারে। এক, আসামি ভারত চলে গেছে, এটি তিনি আমাদের দৃষ্টি ফেরাবার জন্য বলতে পারেন। 2, এই খুনি এখনো দেশেই আছে, কিন্তু এই খুনিকে আরো একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, শুধু ওসমান হাদি নয়, আরো অনেকেই আছে। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আছেন কে, জনাব তারেক রহমান, তিনি কিন্তু খুবই কি বলবো যে মানে বর্তমানে তাকেও অনেক বড় টার্গেটে রাখা হয়েছে। এক বাক্যে যদি বলি, হাই সিকিউরিটি তাকে রাখা হয়েছে। এবং এই খুনিকে তার ব্যাংক অ্যাকাউন্টে যে বিশাল অঙ্কের লেনদেনের বিভিন্ন তথ্য আসছে, তার মানে তিনি আমাদের জোকার 9, তিনি তো নিজেও আওয়ামী লীগের ফ্যাসিজমের লোক ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে চাকরি মানে অনৈতিক কাজের জন্য চাকরি হারিয়ে গেছেন এবং তিনি বর্তমানে বিশেষ এজেন্সির হয়ে কাজ করেন। তাকে বলা হয় ভাড়াটে সাংবাদিক। যে টাকা দিবে তিনি তার হয়ে কথা বলবে, আমি দিলে আমার পক্ষে বলবে, আপনি দিলে আপনার পক্ষে বলবে। তার সকল কাজ হলো অর্থের জন্য, যে অর্থ দেয় তিনি তার পারপাস সার্ভ করেন। কেউ যদি তাকে বস্তুনিষ্ঠ বা সততার সাংবাদিক মনে করেন, সে বোকামি করবে। আবার বলছি, বোকামি করবেন। সে কোনো দলেরও লোক না, কিন্তু যেই দল টাকা দেয় সেই দলের হয়ে কাজ করে, তার মানে সেই দলেরও না, টাকার লোক সে। আপনি টাকা বেশি দিবেন, আপনার হয়ে কাজ করবে। তো সেই জোকার 9-এর মূল টার্গেটটা এসবির যে অফিসার আমাকে বললেন যে এই খুনিকে দেশে রাখা হয়েছে, ধরেন, কিন্তু বলা হচ্ছে তিনি চলে গেছেন, যাতে সবার দৃষ্টি আড়ালে চলে যায়, সে তাকে নিয়ে আর কেউ টেনশন না করে, সে তো চলেই গেছে। কিন্তু তিনি বাংলাদেশে আরো কিছু হত্যাকাণ্ডে জড়াতে পারে, অর্থাৎ তাকে দিয়ে আরো কিছু অ্যাসাইনমেন্ট কভার করা হতে পারে। তো সেইভাবেই পুলিশ, আমি তাকে বললাম তাহলে আপনারা এই তথ্য জানলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তারা বলছেন যে আমাদের কাজ আমরা করছি, কিন্তু রাষ্ট্রের অনেক নির্দেশের উপরই ডিপেন্ড করে আইন শৃঙ্খলা বাহিনী। ধরেন খুনি কোন একটি হেফাজতে থাকতে পারে, কোন একটি গোয়েন্দা নেটওয়ার্কের জালে আছে। এই খুনি আদালতে গেলে তার মাস্টার মাইন্ডের নাম বলে দেবে কে খুনের সাথে জড়িত। তাহলে কি করতে হবে? ক্রস ফায়ারে মেরে দাও, অথবা তাকে চিরতরে গুম করে দাও, অথবা তাকে ভারতে পাচার করে দাও। কোনো না কোনো কিছু হতে পারে। আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 650 জন আওয়ামী বিভিন্ন দোষরা পালিয়েছিল, কজনকে আমরা পেয়েছি? এই রাষ্ট্র সেনা প্রধানের কাছে এই জবাব চেয়েছে? চায়নি। তো এখন হাদির বিচারের দাবিতে, যে হাদি এই দেশ স্বাধীন করেছেন, রক্ত দিয়ে লড়াই করেছেন, সেই হাদির খুনিদের, যে হাদি বারবার বলেছিল আমি আমার নিরাপত্তা চাই না, কিন্তু আমার খুনের বিচার চাই, যদি আমি কখনো মারা যাই বিচারটা আপনারা করেন। হাদির এই ছোট্ট দাবিটা এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশের সরকার বাস্তবায়ন করছে না। তাহলে আগামী দিন কি হবে আমরা বুঝে গেছি। হাদির মৃত্যুর পর জাভের জন্য হাদির
বাকি কাজগুলো বাস্তবায়ন করছেন। অসম্ভব সাহসী এই যুবক। তিনি আজকে বক্তব্যে বলছেন আমাদের গোয়েন্দা বাহিনীগুলো ডিজিএফআই, এনএসএ আমাদের বলছে যে এখানে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। তার মানে আমাদের রাষ্ট্রের এজেন্সি শাহবাগ থেকে অবরোধ তুলে দেওয়ার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে। জাবের বলছে যে আপনারা আমাদের হুমকি দিচ্ছেন বা ভয় দেখাচ্ছেন, ভালো কথা, আপনাদের কাজটা কি যে আমাদের উপর হুমকি আসবে সেটা মোকাবেলা করা? রাষ্ট্র তো আপনাদের সে কাজে বসিয়েছে, নাকি আপনাদের রাষ্ট্র বসিয়েছে আমাদের তুলে দেওয়ার জন্য? জাবের বলছে 3 জন উপদেষ্টা আসবেন এই মঞ্চে, কেউ যেন এই উপদেষ্টাদের মিথ্যা বলিতে উঠে না যায়। ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হবে পরবর্তী কি। এবং রাতে বিভিন্ন জায়গা থেকে হাদির ভালোবাসার মানুষেরা, এবং হাদি এই শীতে কিছু কম্বল কিনেছিলেন তার ভক্ত অনুরাগীদের কাছ থেকে, পেয়েছিলেন, কিনেছিলেন, শীতে তিনি দিবেন শীতার্থ মানুষকে, কিন্তু হাদি নেই। সেই কম্বলগুলো আজ হাদির জন্য যারা শাহবাগে রাত জেগে সেই জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত এবং সারা রাত এই অবরোধ চলবে, সেই অপরাধের যারা আসছে তাদেরকে হাদির সেই ভালোবাসার কম্বলগুলো দেওয়া হয়েছে। তারা শীতে সেই কম্বল দিয়ে শীত নিবারণ করছে। বাংলাদেশ আবারও একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। শাহবাগের এই আন্দোলন আগামীকালকে আরো বৃহৎ হবে। ইতিমধ্যে আপনাদের ফুটেজে দেখিয়েছি হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়েছে, মোবাইলের লাইট জ্বালিয়ে পুরো শাহবাগ ঘিরে ফেলেছে। এবং কোনো প্রকার এখান থেকে ঘোষণা এসছে যে তারা এখান থেকে যাবে না হাদির খুনিদের ধরা না পর্যন্ত। কোনো উপদেষ্টার মিথ্যা বলিতে যাবে না। এতগুলো আলটিমেটাম দেওয়ার পর একজনকে গ্রেপ্তার করতে পারেনি। সব প্রথম আলোর হামলাকারী গ্রেপ্তার হচ্ছে। বদমাশির একটা শেষ আছে। যেই ছাত্র জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা আজকে হয়ে গেছে কি জানেন? তারা আজকে রিফিউজি হয়ে গেছে, তারা আজকে হামলাকারী হয়ে গেছে। আর যারা 16টা বছর এই দেশে ফ্যাসিজমের ন্যারেটিভ তৈরি করেছে, সেই দিল্লি স্টার, পন্দের আলো, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। তাদের কথা রাষ্ট্র চলে। তাদের বিরুদ্ধে পোস্ট করার জন্য ইলিয়াসের 2টো আইডি গায়েব। ইলিয়াসের গণমাধ্যম বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে সরকার। এই সরকারের কি লজ্জা শরম নেই? এত নির্লজ্জ হয় কিছু? কিভাবে জাতিকে মুখ দেখান তারা? ইনুজ সরকারের ফেসবুকে দেখেন, ফেসবুক বা ইউটিউবের এই সোশ্যাল মিডিয়ার কিছু জাল থাকে, নেটওয়ার্ক থাকে, যেমন আমেরিকাতে আছে, সিঙ্গাপুরে আছে, ভারতে আছে। হাদির খুনি কারা একটু চিন্তা করেন। প্রধান উপদেষ্টা হাদির যেই ছবিটি দিয়ে কভার ফটো দিয়েছিলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের একজন নোবেল বিজয়ী, সেটি গায়েব হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। একটি কবিতা পোস্ট করেছিলেন, সেটাও গায়েব হয়ে গেছে ডক্টর ইউনূসের। বুঝতে পারছেন মেয়েটা কন্ট্রোল করছে কারা? ফেসবুক। আমার তো অনেকগুলো আইডি নিখোঁজই হয়ে গেছে। আমি আইডি তৈরি করি 3 লাখ 4 লাখ নাই, একটা আইডি তৈরি হলো প্রায় 1 মিলিয়নের উপরে। হঠাৎ করে দেখি ওই আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলছে, আইডি নাই, আর খুঁজে পাই না। ফেসবুক তারা করতেই পারি না ফেসবুকে। এখন একটি আইডি আছে 2,70,000। গত 2 বছর ধরে, মানে 2 বছরের বা 1.5 বছর হলো এটা স্ট্রাইক খাইছে, ওই ওপারেনি। গত 1.5 বছর, 2 বছর না 1.5 বছর ধরে মাত্র 5 থেকে 6,000 ফলোয়ার আসছে। ভিডিও র্যাঙ্ক করে না। তাহলে আমরা ফেসবুকে যে কাজ করব, আমাদেরকে ওই আমাদের প্রতিবেশী দেশের ছাকনিতে ফেলে রাখছে। তারা সব তাদের মতো করে কন্ট্রোল করে, মন তেলে আইডি গায়েব করে দেয়। হাদির ছবি ফেসবুকে দিলে এখন ফেলে দিচ্ছে। ফেসবুকে অনেকের আইডি ব্লক হয়ে যাচ্ছে। বিশ্বাস করবেন, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 30 লক্ষ ফ্যান ফলোয়ারের পেজটি হাদির ছবি বা হাদির পোস্ট করার জন্য নাই হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। বুঝতে পারছেন আমাদের বিরুদ্ধে ওরা কত শক্তিশালী এবং কারা এটা করছে? বাংলাদেশের ফেসবুক কন্ট্রোল করে আমাদের প্রতিবেশী দেশটির ছাকনি, আমেরিকান টানা। তার মানে তারা পুরো হাদিকে গায়েব করে দিতে চায় সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে আমরা কারা খুনি বুঝতে পেরেছি। আমরা এখনো ঘুমিয়ে আছি। আমাদের বিএনপি নেত্রী নীলুফার ইয়াসমিন মনিয়া পাবদের নাম, আমার সাথে একসময় খুব ভালো রিলেশন ছিল। বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা ভোলার একটি উপনির্বাচন ছিল লালমোহন তজিমুদ্দিনে, খুব হাই ভোল্টেজ নির্বাচন। আপনাদের মনে আছে আওয়ামী লীগ ক্ষমতা আসার প্রথম দিকে সেই নির্বাচনে বিএনপি বেগম জিয়া ছাড়া সকল সিনিয়র নেতারা ভোলা এসেছিলেন। সেই সময়টা আমিও এসেছিলাম সংবাদ কভারের জন্য, নিউজ এডিটর হিসেবে আমার টিম নিয়ে এসেছিলাম। মনিয়াপা ছিলেন অসম্ভব সাহসী একজন ভালো বক্তা। কালকে তিনি হাদিকে গিনিপিগ বলছেন। আমি মনে করছি এই দলগুলো আসলে তাদের দেউলিয়ত্বের পর্যায়ে চলে গেছে, যারা হাদিকে সহ্য করতে পারছে না। লজ্জা লাগছে কথাগুলো বলতে, যে আমরা কোথায় যাচ্ছে। যারা দেশটা স্বাধীন করেছে তারা বিচার পাবে না, তাদেরকে গিনিপিগ বলছি। 16 বছর ধরে বিএনপি জামাত ক্ষমতার ওই হাসিনার একটা পশম নাড়াতে পারেনি। এই যুবকরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, আর তারা ক্ষমতা আসার জন্য এখন লড়াই করছে। লজ্জা থাকা উচিত আসলে আমাদের। এই দেশ আর এগোবে না। এই দেশ এখানেই, আমার মনে হয় যে এখান থেকে এই দেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এখন পর্যন্ত ওপার এই দেশকে কন্ট্রোল করছে। এখন পর্যন্ত পন্দের আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যম বাংলাদেশ কন্ট্রোল করছে। ডিবি স্টেট হয়ে বসে আছে। তারা যা চায় তাই হয়। কি করবেন এখন বলেন? আপনাদেরকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। দলে বিভক্ত হবেন না। এই দেশকে বাঁচাতে হলে
একটি মেসেজ আপনাদের দিয়ে রাখি, দেশকে বাঁচাতে হলে দিল্লি না ঢাকায় স্লোগানকে বাস্তবায়ন করতে হবে। হাদির মতো আমরাও যে কোনো সময় বুলেট খেতে পারি, আমাদের মাথাও টার্গেটে আছে শত্রুর। কিন্তু এই কথাগুলো নির্ভয় না ভয়ে বলছে, সে তার চেয়ে বড় কথা হলে এই কথাগুলো বলছি কাদের জন্য? আপনাদের জন্য বলছি। হাদি বলে গেছে, আমরা বলে যাচ্ছি, হাদির দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। যদি আপনি নিজে মনে করেন যে আমি নামবো না, আমি জীবন দেব না, আপনার জীবন আল্লাহ লিখে রেখেছেন, আপনি কতদিন বাঁচবেন সেটা আল্লাহ জানে। হয়তো অসুখে মরবেন, রোড অ্যাক্সিডেন্টে মরবেন, কিন্তু সেই জীবনটা দেশের জন্য দেয়া খুব জরুরি। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন সিচুয়েশনে আছে বিপ্লবীরা। একদিকে তাদের লোক